যে চ্যালেঞ্জ, আমাদের লাস্ট টপিক ছিল অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। তো অপরচুনিটিস আমরা পড়ছি, চ্যালেঞ্জেস আমরা পড়ে গেছিলাম, বাট ডিউ টু শর্টেজ অফ টাইম আমরা এই চ্যালেঞ্জেস অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা শেষ করতে পারিনি। আবার আমি এখান থেকে একটু ব্যাখ্যা থেকে শুরু করলাম। তো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। জব ডিসপ্লেসমেন্ট অ্যান্ড স্কিল গ্যাপ। ফোর্থ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আসলে যে আমাদের কিছু জব ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে বা জব লস হয়ে যাবে বা জব আমাদের কনভার্ট হয়ে যাবে, অন্যভাবে আমাদেরকে সেই জিনিসগুলো ইয়ে করতে হবে, মানে মেনটেন করতে হবে সেই কাজগুলো। অটোমেশন অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জব লসেস আমরা পড়ছি। স্কিল মিসম্যাচ, এটা মেইনলি ডাটা সায়েন্সের ক্ষেত্রে হবে, যে সাইবার সিকিউরিটি অ্যান্ড ডাটা সায়েন্স, যে artificial of intelligence and cyber security is a major challenge for both individual and organizations. ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশনের জন্য এটা চ্যালেঞ্জ, একটা মেজর চ্যালেঞ্জেস, যে স্কিল মিসম্যাচ। ইনইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল ডিসপ্যারিটিস, ওয়াইডেনিং ওয়েলথ গ্যাপ, জব পোলারাইজেশন, এগুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম, তারপর আমরা একটু দেখে যাচ্ছি। প্রাইভেসি অ্যান্ড ডাটা সিকিউরিটি রিস্ক, এখানে ডাটা প্রাইভেসি একটা চ্যালেঞ্জ থাকতে পারে, যেগুলো আমরা আগেও পড়ে আসছি। ডাটা প্রাইভেসি, তারপরে সাইবার সিকিউরিটি থ্রেটস থাকতে পারে। ethical concern, artificial intelligence and bias, job ethics and automation, artificial intelligence algorithms can perpetuate biases if they are trained on biased data sets. This can lead to unfair decision making in areas such as hiring, law enforcement, and lending. Ensuring that AI is transparent, fair, and ethical remains a key concern. আমার এথিক্যাল ইস্যুটা ঠিক থাকতে হবে, যখন আমি ডাটাটা প্রিজার্ভ করব বা ডাটাগুলো সেট করব, ডাটা লেজার করব, তখন আমার এই আনফেয়ার থাকতে হবে, আমাকে আমার ডিসিশন মেকিং আনফেয়ার থাকতে হবে, না হলে আমি কারেক্ট ডিসিশনটা নিতে পারবো না। তো এখানে একটা চ্যালেঞ্জ থেকে যায়, যেটা এথিক্যাল কনসার্ন বলতেছি আমরা। জব এথিক্স অ্যান্ড অটোমেশন, দ্য এথিক্স অফ রিপ্লেসিং হিউম্যান ওয়ার্কার্স উইথ মেশিন ইজ এ কন্টিনিউয়াস ইস্যু। দ্য এথিক্স অফ রিপ্লেসিং হিউম্যান ওয়ার্কার্স বাই মেশিন, মেশিনের মাধ্যমে কি করতেছি আমরা, হিউম্যান ওয়ার্কারকে রিপ্লেস করে ফেলতেছি, মানে হিউম্যান ওয়ার্কারকে সরাই সেখানে আমরা মেশিন দিয়ে কাজটাকে পারফর্ম করতেছি। তো এটা একটা কন্টিনিউয়াস আমার ইস্যু। কোশ্চেন্স অ্যারাইজ অ্যাবাউট দ্য ফেয়ারনেস অফ অটোমেশন, দ্য ফিউচার অফ ওয়ার্ক অ্যান্ড হাউ টু ব্যালেন্স টেকনোলজি অ্যান্ড হিউম্যান লেবার। এটা আমার একটা চ্যালেঞ্জ আছে, যে কিভাবে আমি ব্যালেন্স এবং হিউম্যান লেবার অ্যান্ড টেকনোলজির মধ্যে যে ব্যালেন্সিংটা করব, এটা আমার একটা চ্যালেঞ্জ। ডিসরাপশন অফ ট্রেডিশনাল ইন্ডাস্ট্রিজ, মার্কেট শিফট, আমরা এই কথাবার্তাগুলো আগে পড়ে আসছি, বাট এগুলো আমরা চ্যালেঞ্জের মধ্যে নিয়ে আসছি আর কি, টপিকস গুলো, যে মার্কেট আমার শিফট হয়ে যাচ্ছে, তাই না? দ্য র্যাপিড গ্রোথ অফ নিউ টেকনোলজিস ক্যান ডিসরাপ্ট ট্রেডিশনাল ইন্ডাস্ট্রিজ সাচ এস অটোমোটিভ with the rise of electric and autonomous vehicles and energy, with the shift of renewable energy. Established business that fail to adapt to new technologies risk being left behind. আমি যদি এই টেকনোলজির সাথে যদি আপডেটেড সবসময় না থাকতে পারি, আমি তাহলে সাস্টেইন করতে পারবো না। আমি টেকনোলজির বিহাইন্ডে চলে যাব, মানে আমি পিছু পড়ে থাকবো। আমার অর্গানাইজেশনকে বা আমার বিজনেসকে আমি যদি আপডেট টেকনোলজির সাথে আপডেট রাখতে না পারি সবসময়, তাহলে আমি পিছায় যাব। এর জন্য মার্কেটটা শিফট হয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রি রেগুলেশন, government may struggle to keep pace with the rapid evolution of industries and technologies. There's a need for new regulatory framework that protect consumers, promote innovation, and ensure fair competition in rapidly evolving market. Industry regulation, গভর্নমেন্ট মে স্ট্রাগল, গভর্নমেন্টেরও যে একটা এটা কনসিডারের বিষয়, যে আমার যে ইন্ডাস্ট্রিটা রেভলিউশন হচ্ছে, আমার ডে বাই ডে প্রতিদিন
আমার যে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, অ্যাক্টিভিটিসে চেঞ্জ হচ্ছে, এগুলোতে রেগুলেটরি অথরিটিস কি এগুলোতে ইম্পোজ করবে, রেগুলেশন ইম্পোজ করবে, যেগুলো আমরা জানি যে বেশ কিছু এসআরওর মাধ্যমে রেগুলেটরি অথরিটি বেশ কিছু সার্কুলার করে যে এই বিজনেসের জন্য এই এসআরও দেওয়া হলো, তাই না? এরকম অনেক কিছুই আমরা এসআরওর মাধ্যমে বা জিআরওর মাধ্যমে পাই, বা স্পেশাল অর্ডার এরকম থাকে কিছু। তো এটাও গভর্নমেন্টের জন্য একটা স্ট্রাগল, যে এটাকে মানে ঠিকভাবে রেগুলেট করার জন্য এটাও একটা চ্যালেঞ্জ গভর্নমেন্টের জন্য। এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ইম্প্যাক্ট, environmental and resource impact, electronic waste, electronic waste. As technology advances, the production of electronic devices accelerates. However, the rapid pace of obsolescence leads to large amount of electric waste, creating environmental challenges in disposal and recycling. As technology advance, টেকনোলজি যত অ্যাডভান্স হচ্ছে, আমার ডিভাইস হার্ডওয়্যার গুলো যে আসতেছে, এই হার্ডওয়্যার গুলো আমার কি হচ্ছে, অবসলেট হয়ে যাচ্ছে, তাই না? আমার ডে বাই ডে টেকনোলজি ইয়ে হচ্ছে, আমার আম, যে আগের কম্পিউটার ছিল সেটা আমার এখন হয়তো সাপোর্ট করে না, আমার বিভিন্ন সফটওয়্যার গুলো সেখানে সাপোর্ট করে না, যে বিভিন্ন অ্যাপস আছে সেগুলো আমার সাপোর্ট করে না। আমি স্বাভাবিক কি করবো, আমি নতুন হার্ডওয়্যার সেট করতেছি, তাহলে আমার যে পুরোনো হার্ডওয়্যার গুলো থাকতেছে সেগুলো কি হচ্ছে, আমার এগুলো এনভায়রনমেন্টে আমার চলে যাচ্ছে, ডিসপোজাল করতেছি আমি, তাই না? ফেলে দিচ্ছি, বা কিছু কিছু রিসাইক্লিং হচ্ছে। তো এটা একটা চ্যালেঞ্জ এনভায়রনমেন্টাল ইলেকট্রনিক ওয়েস্ট হিসেবে আসছে, তাই না? অ্যাজ এ রেজাল্ট এটা কি হচ্ছে, আমার এটা কোনোভাবে আমার সয়েলের সাথে মিশে যাচ্ছে। এটার মধ্যে অনেক মেটাল আছে, যে হ্যাভি মেটাল, বা আমরা যেটা এখন দেখতেছি যে খাবারের মধ্যে আমাদের চলে আসতেছে, এটা কি হচ্ছে, মাটির সাথে চলে আসতেছে ন্যাচারালি। এটা কিন্তু কেউ যে অ্যাডাল্টারেট করতেছে আমাদের খাদ্যের সাথে বা খাবারের সাথে, ফুডের সাথে অ্যাডাল্টারেট করছে ইন্টেনশনালি, তা না। এটা কিন্তু চলে আসতেছে, আমার মাটির সাথে মিশে যাচ্ছে। এই মাটিতে আমার যে সমস্ত খাবারগুলো হারভেস্টিং হচ্ছে, উম, আমার অ্যানিমেল ফিডের সাথে যাচ্ছে, অ্যানিমেল ফিড, অ্যানিমেল গরু খাচ্ছে, গরুর থেকে আমরা মিট খাচ্ছি, আমরা মিল্ক খাচ্ছি, এই জিনিসগুলো আমাদের হিউম্যান বডিতে চলে আসতেছে। তো এটা একটা চ্যালেঞ্জ। রিসোর্স কনজাম্পশন, টেকনোলজিস লাইক artificial intelligence and blockchain require significant computational power and energy. এখানে বলতেছে রিসোর্স কনজাম্পশন, টেকনোলজি অ্যান্ড লাইক ব্লকচেন, এই জিনিসগুলো সিগনিফিকেন্ট কম্পিউটেশনাল পাওয়ার অ্যান্ড এনার্জি, প্রচুর এনার্জি এগুলো কনজাম্পশন করে। দ্য এনভায়রনমেন্টাল কস্ট অফ রানিং লার্জ ডাটা সেন্টার্স অ্যান্ড মেইনটেনিং ইনফ্রাস্ট্রাকচার কুড বি আনসাস্টেনেবল উইদাউট কেয়ারফুল প্ল্যানিং। উইদাউট কেয়ারফুল প্ল্যানিং আমার এটা কি আনসাস্টেনেবল হতে পারে। তাহলে আমার কি করতে হবে, আমার এটাও একটা চ্যালেঞ্জ, রিসোর্স কনজাম্পশন। সাইকোলজিক্যাল এন্ড সোশ্যাল ইম্প্যাক্ট, এটা আমরা জানি, আমরা সবাই এটা সাফারার। আমরা নিজেরাও জানি যে আমার হাতে সবসময় একটা ফোন থাকে, ডিভাইস থাকে, তাই না? এটা একটা সাইকোলজিক্যাল এন্ড সোশ্যাল ইম্প্যাক্ট করে। হিউম্যান মেশিন ইন্টারাকশন, দ্য ইনক্রিজিং প্রেজেন্স অফ artificial intelligence and robotics in our lives may lead to feeling of alienation, loss of control, or even anxiety about the future of work and personal relationships. The psychological impact of automation on workers and society should not be underestimated. আমরা এটা জানি যে ইনফ্যাক্ট আমার হাতে সবসময় একটা মোবাইল থাকতেছে, দেখা যাচ্ছে আমি মোবাইলের ভিতরেই আমি সব আমার কাজও করতেছি, তারপরে সোশ্যাল বিভিন্ন মিডিয়াতে আমি আমার যে ইন্টারাকশন সেগুলো করতেছি, তাই না? এটা একটা হ্যাবিচুয়াল হয়ে যাচ্ছে। এটার ইম্প্যাক্ট আমরা সবাই কম বেশি জানতেছি। তো এটাও একটা চ্যালেঞ্জ আমার। সার্ভেলেন্স অ্যান্ড কন্ট্রোল, as technology advance, there are concern about the rise of surveillance system, particularly in authoritarian regimes. The collection of personal data and the potential of misuse could limit individual freedoms and privacy. সার্ভেলেন্স মানে নজরদারি অ্যান্ড কন্ট্রোল করতে হবে আমাকে। আমার যে টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে এর সাথে কি হচ্ছে, আমার সার্ভেলেন্স সিস্টেমটাকে বাড়াতে হবে, পার্টিকুলারলি ইন অথরিটেরিয়ান রেজিম, যারা এটাতে কন্ট্রোল করতেছে, অথরাইজ বা অথরিটি যারা আছে কন্ট্রোলের, তাদেরকে এই জিনিসটা বাড়াতে হবে সিস্টেমটা। এটাও একটা চ্যালেঞ্জ। দ্য কালেকশন অফ পার্সোনাল ডাটা অ্যান্ড দ্য পটেনশিয়াল ফর মিসইউজ, আমার পার্সোনাল ডাটাটা যে কালেকশন করবে, করে সেটা যে মিসইউজ যদি না করতে পারে, তার জন্য আমাকে কি করতে হবে, আমার এই সার্ভেলেন্স সিস্টেমটাকে আমার স্ট্রং করতে হবে এবং এটা বাড়াতে হবে। এটাও একটা চ্যালেঞ্জ সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্টের মধ্যে
একটা চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জের মধ্যেই আছি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের। কনক্লুশনস, সব কথাবার্তাগুলো আমি এখানে কনক্লুশনস হিসাবে টানতেছি। The fourth industrial revolution brings both immense opportunities and daunting challenges. The potential benefits are vast, from boosting economic productivity and improving healthcare to enhancing environmental sustainability and transforming global connectivity. However, the challenges of jobs displacement, inequality, ethical concern, and security risk are significant and require careful management. To fully capitalize on the opportunities while mitigating the challenges, government, business, and individuals must collaborate to ensure that the benefit of fourth industrial revolution are distributed equitably. Reskilling workers, addressing regulatory concerns, ensuring data privacy, and fostering inclusive innovations are all crucial to navigating the fourth industrial revolution successfully. আমি চ্যালেঞ্জের এই জিনিসটা টোটাল সামারিটা এখানে নিয়ে আসছি। এটা আমরা দেখলেই মোটামুটি জিনিসগুলো আমরা সামারাইজ করে এখান থেকে দেখতে পারবো। আর প্রথমে তো টপিক আকারে দেওয়া আছে। তাহলে আমরা চ্যালেঞ্জ ফোর্থ রেগুলেশন ইন্ডাস্ট্রি অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ করলাম। ইন্ট্রোডাকশন টু ডাটা সায়েন্স, এখন আমরা আসবো ডাটা সায়েন্সে। ডাটা সায়েন্স সিলেবাসের টপিকস আছে ইন্ট্রোডাকশন টু ডাটা সায়েন্স ফর দ্য কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস, হাউ টু রিলেট অ্যাজ এ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। আমরা যে আইসিটি পড়তেছি এটা আমাদের সাথে যে রিলেট কি, মানে কিভাবে আমরা এটার সাথে কাজ করব বা এটার থেকে আমরা কিভাবে বেনিফিটটা নিব, আমরা কিভাবে এটা নিয়ে কাজ করব, আমরা কেনই বা এটা পড়তেছি, তাই না? এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। মাঝে মধ্যে কিন্তু আসে, কোশ্চেন সেট করে যে সিএমএ, অ্যাজ এ সিএমএ আমরা এটা থেকে কি করতে পারি, কি বেনিফিট নিতে পারি, আমরা কেন পড়বো, এটা আমাদের রোল কি, পার্টিকুলার রোলটা কি, তাই না? এই জিনিসগুলো আসে কোশ্চেন। Data science is an in interdisciplinary field that uses scientific methods, algorithms, and systems to extract knowledge and insight from structured and unstructured data. Data science is an interdisciplinary field মানে এখানে অনেকগুলো ডিসিপ্লিনারি ফিল্ড আছে, তাই না? যেমন আমরা আগেও পড়ে আসছি যে এই জিনিসটা, যে আমার সিস্টেম ডেভেলপমেন্টে পড়ে আসছি, ওখানে আমার ডাটা ইঞ্জিনিয়ারিং লাগে, ডাটা ডিজাইনার লাগে, তারপর ডাটা অ্যানালিটিক্স লাগে, তাই না? বিভিন্ন ডিসিপ্লিন, ইকোনমিক্স লাগে। আমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যাজ এ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট আমাদেরও রোল আছে এখানে। আমরা কোথায় কাজ করতে পারি? আমরা যেহেতু কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আমরা কস্টিংটাতে দেখবো, আমরা ডিসিশন প্ল্যানিং এ দেখবো, আমরা ডিসিশন, আমরা প্রজেক্টটাকে ইভ্যালুয়েশন করবো, এই সমস্ত কাজগুলো আমরা করতে পারি ভালোভাবে। আমাদের যে কোনো অ্যাক্টিভিটিস এর আমরা প্রসেস বা প্রোডাক্টিভিটি আমরা বাড়াতে পারি, এফিসিয়েন্সি বাড়াতে পারি। এটা হচ্ছে মানে সহজ কথায় যে কোনো জিনিসে এই জিনিসগুলো আমরা করতে পারি। এটা যদি আমরা জানি, আমরা যে কোনো জায়গায় এটা ইমপ্লিমেন্ট করতে পারি। অ্যাজ এ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আমার রোলটা কি, এটা যদি আমি জানি, এটা যে কোনো সাবজেক্টের সাথে আমরা সেই জিনিসটাকে অ্যালাইন করে দিতে পারবো কিছু কম বেশ করে। এটা এটা আমি যখন কোশ্চিন আলোচনা করব, কোশ্চিন পেপার সলভ করবো আগামী নেক্সট দুইটা ক্লাসে, তখন আমরা এটা আরেকটু ভালোভাবে পড়বো। তাহলে আমরা দেখতেছি যে ডাটা সায়েন্সটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড দ্যাট ইউজেস সায়েন্টিফিক মেথডস, অ্যালগরিদম অ্যান্ড সিস্টেম টু এক্সট্রাক্ট নলেজ অ্যান্ড ইনসাইট ফ্রম স্ট্রাকচার অ্যান্ড আনস্ট্রাকচার ডাটা। তাহলে আমার স্ট্রাকচার ডাটাও থাকতে পারে, আনস্ট্রাকচার ডাটাও থাকতে পারে। ইট কম্বাইন্স প্রিন্সিপলস ফ্রম statistics, computer science, mathematics, and domain-specific knowledge to analyze the interpret complex data to make informed decision and prediction. তাহলে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে ইট কম্বাইন্স প্রিন্সিপাল কম্বাইন করে ফ্রম স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, ডোমেইন স্পেসিফিক নলেজ to analyze and interpret complex data to make informed decision and prediction. Data science has become essential in almost every industry, from healthcare and finance to retail and entertainment, as organizations increasingly
rely on data to drive decisions, optimize operations, and enhance customer experiences. তাহলে ডাটা সায়েন্সের কাজটা কি হচ্ছে? আমার যে কোনো জিনিসের ডিসিশন ডিসিশন নিতে হবে, আমার অপটিমাইজ অপারেশনটাকে অপটিমাইজেশন করতে হবে, অপটিমাম লেভেলে নিতে হবে, এনহ্যান্স কাস্টমার এক্সপেরিয়েন্সটাকে আমার এনহ্যান্স করতে হবে। না হলে আমি আমার প্রোডাক্টটা কিভাবে মার্কেটে সেল করব, লঞ্চ করব, মার্কেটে কিভাবে আমি কাজ করব, আমার মার্কেট ট্রেন্ডটা কি, এগুলো আমাকে জানতে হবে। তো এগুলো আমি ডাটা সায়েন্সের মাধ্যমে জানতে পারবো। ডাটা সায়েন্স ফর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস, এই যে এখানে আসছে ডাটা সায়েন্স, আমরা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাদের জন্য আমরা কি করব, বা ডাটা সায়েন্সই বা আমাদের জন্য কি করবে, আমরাই বা ওটা নিয়ে কি করব। ডাটা সায়েন্স is increasingly becoming a critical tools that enhance decision making, optimizes process, and drives efficiency in accounting and financial management. এই কথাগুলোই আসে। আমরা আমাদের কাজই হচ্ছে ডিসিশন মেকিং, অপটিমাইজ প্রসেস, রিডিউস কস্ট, আমি অ্যাড করলাম কস্ট রিডাকশন, ইনক্রিজিং প্রফিটেবিলিটি, এই জিনিসগুলো আমাকে আমরা এগুলো নিয়ে কাজ করি। By leveraging data science techniques, cost and management accountants can analyze vast amount of data to gain actionable insights, automate tasks, and make more informed strategic decision. এই যে এখানে বলছে যে ইনফর্মড স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে গেলে এই জিনিসগুলো আমাদের লাগবে, তাই না? ডাটা এগুলাই আমরা এই সমস্ত ডাটা সায়েন্স নিয়ে আমরা কাজ করব, স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং এ আমরা আমাদের রোলটা প্লে করব। Here's a breakdown of how data science can be applied in cost and management accounting, its benefits, and the tools accountants can use to harness its power. আমরা এখন প্রেয়ারের জন্য ব্রেক নেই। এখন 6:30 বাজে, আমরা 6:45-এ আমরা জয়েন করি। আজান দিচ্ছে, আমরা মাগরিবের নামাজ শেষ করে ইনশাল্লাহ জয়েন করবো। থ্যাংক ইউ।
জি, নামাজের পরে আমরা এখন কন্টিনিউ করতে পারি। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে ডাটা সায়েন্স ফর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস আমাদের রোলটা কি হবে, তাই না? আমরা যে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি পড়তে আসছি এই ইনস্টিটিউটে, এখানে আমাদের এই সমস্ত জিনিসগুলো জেনে কি হবে, তাই না? তো আমরা বলতেছি যে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট কি করবে, এই যে ভাস্ট অ্যানালাইসিস, ডাটা অ্যানালিসিস করবে। ডাটা অ্যানালিসিস করবে কেন? সে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং এর জন্য, ফর দ্য অর্গানাইজেশন অর বিজনেস, টু অ্যাচিভ দ্য গোল অফ দ্য অর্গানাইজেশন অর বিজনেস। এখন আমরা বলতে পারবো এই ডাটা অ্যানালাইসিস গুলো কিভাবে করবে, তাই না? এটার জন্য আমাদের অনেক টুলস আছে, যেগুলো আমরা আরো পরের লেভেলে যখন যাব, পাশ করি ইনশাল্লাহ, তখন আমরা জানতে পারবো যে এই অ্যানালাইসিস গুলো আমরা কিভাবে, এই ডাটাগুলো আমরা কিভাবে অ্যানালিসিস করবো, আমাদের টুল গুলো কি। টুলস আছে, অনেক টুলস আছে, সুন্দর সুন্দর, তখন খুবই সহজ মনে হবে জিনিসগুলো। এখন হয়তো আমরা জানতেছি যে এত ভাস্ট অ্যানালিসিস, স্প্রেডশিট থেকে আমরা ডাটা কালেকশন করব, কিভাবে অ্যানালিসিস করব, কিভাবে ডিসিশন মেকিং করব, সেগুলো ডিফারেন্ট পার্ট। এগুলো পরের লেভেলে গেলে আমরা বিভিন্ন চ্যাপ্টারে, বিভিন্ন সাবজেক্টে আমরা পড়তে পারবো। তখন আমরা জানবো যে কত সহজেই আমরা এই জিনিসগুলো করতে পারি। এটা শুধুমাত্র কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টরাই করতে পারে। তাহলে আমরা কিভাবে করব সেই জিনিসগুলো? এই যে কস্ট ফরকাস্টিং এন্ড বাজেটিং, কস্ট অ্যালোকেশন এন্ড অপটিমাইজেশন, রিয়েল টাইম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যানালাইসিস, cost control and variance analysis, profitability analysis, forecasting demand and supply, cost benefit analysis for investment and projects, fraud detection and risk management, time saving through automation, enhancing strategic decision making। এই যে এই কাজগুলো আমরা করব, আমরা ডাটা অ্যানালিসিস করার জন্য এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব। কি কি করব আমরা? কস্ট ফরকাস্টিং এন্ড বাজেটিং, আমরা প্রথমে কস্টটাকে ফরকাস্টিং করব এবং বাজেট করব। কস্ট অ্যালোকেশন এন্ড অপটিমাইজেশন করব, কস্টটাকে অ্যালোকেট করব এবং অপটিমাইজেশনে নিয়ে যাব। রিয়েল টাইম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এন্ড অ্যানালাইসিস করব, কস্ট কন্ট্রোল এন্ড ভেরিয়েন্স অ্যানালাইসিস করব, প্রফিটেবিলিটি অ্যানালাইসিস করব, ফোরকাস্টিং ডিমান্ড এন্ড সাপ্লাই এন্ড ডিমান্ড আমরা ফোরকাস্ট করব, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করব ফর ইনভেস্টমেন্ট এন্ড প্রজেক্ট, ফ্রড ডিটেকশন করব এবং রিস্ক ম্যানেজমেন্ট করব, টাইম সেভিং থ্রু অটোমেশন, এনহান্সিং স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং। এই রোলগুলো আমরা অ্যাজ এ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে এই রোলগুলো আমরা প্লে করব। তারপরে আসছে বিগ ডাটা। সিলেবাসের টপিকস আমাদের বিগ ডাটা। Big data refers to extremely large data sets that cannot be easily managed, processed, or analyzed using traditionally data management tools or software. Big data refers to extremely large data sets. তাহলে আমাদের তো ট্রেডিশনালি অনেক ডাটা আছে, এই ট্রেডিশনালি যে ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম বা টুলস বা সফটওয়্যার আছে, এটা দিয়ে আমরা বিগ ডাটাকে ম্যানেজ করতে পারবো না। এটা ইট ক্যান নট বি ইজিলি ম্যানেজড, প্রসেস or analyzed using traditional data management or software। মানে ট্রেডিশনাল যে ম্যানেজমেন্ট আর টুলস আছে এবং সফটওয়্যার আছে, এটা দিয়ে আমরা বিগ ডাটা রেফারেন্স কে অ্যানালাইজ করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সো দিস ডাটাবেস অফেন কাম ফ্রম ডাইভার্স সোর্সেস সাচ এস সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট অফ থিংস ডিভাইসেস, সেন্সরস, ট্রানজেকশনস লগস অ্যান্ড মোর। বিভিন্ন জায়গা থেকে এই ডাটাগুলো আমার কি হয়, আমার ডাটাবেস বা ডাটাবেস ম্যানেজমেন্টে আসে, আমার এটা প্রিজার্ভ হয় বা আমার এখানে স্টোর হয়, তাই না? এই ডাটাগুলোকে আমাকে কি করতে হবে? অ্যানালাইজ করতে হবে। এই যে বিগ ডাটা কথাটা এখানে আসছে, the volume, velocity, and variety of data associated with big data present both opportunity and challenges for business, government, and organizations that aim to drive actionable insights. The volume, যেহেতু বিগ ডাটা বলছে, এর ভলিউম অনেক লার্জ ভলিউম হবে। ভেলোসিটি অ্যান্ড ভ্যারাইটি অফ ডাটা অ্যাসোসিয়েটেড উইথ বিগ ডাটা প্রেজেন্ট বোথ অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস। এটা আমার যখন বিগ ডাটাকে আমাকে কি করবে, আর অপরচুনিটিও দিচ্ছে এবং এর আমার সাথে সাথে চ্যালেঞ্জও আসতেছে। ফর বিজনেসের জন্য, গভর্নমেন্টের জন্য এবং অর্গানাইজেশন, অলসো অর্গানাইজেশনাল। টু বেটার আন্ডারস্ট্যান্ডিং বিগ ডাটা, লেটস এক্সপ্লোর ইটস ক্যারেক্টারিস্টিক্স, সোর্স, অ্যাপ্লিকেশনস, টেকনোলজিস অ্যান্ড চ্যালেঞ্জেস। টু বেটার আন্ডারস্ট্যান্ড বিগ ডাটা, আমরা বিগ ডাটা বোঝার জন্য, ভালোভাবে বোঝার জন্য এর ক্যারেক্টারিস্টিক্স দেখি, সোর্স এবং অ্যাপ্লিকেশনস, টেকনোলজিস অ্যান্ড চ্যালেঞ্জেস। এই জিনিসগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা বিগ ডাটার সম্পর্কে একটু ভালো আইডিয়া নিতে পারবো।
প্রথমে আসি ক্যারেক্টারিস্টিক্সে। তো কি ক্যারেক্টারিস্টিক্সে আছে অফ বিগ ডাটা? 5V। 5V: ভলিউম, ভেলোসিটি, ভ্যারাইটি, ভ্যারাসিটি, ভ্যালু। Volume refers to the sheer amount of data. With the growing use of digital devices and the internet, the volume of data generated has skyrocketed, reaching petabytes or even exabytes. For example, companies like Google and Facebook generate vast amount of data from user interactions. মানে আমরা ফেসবুক এবং গুগল থেকে যদি ডাটা কালেকশন করি, এটা ভাস্ট আসতেছে, পেটাবাইট আর এক্সাবাইটে চলে যাচ্ছে সে ডাটার ভলিউম গুলো, তাই না? লার্জ ভলিউম আসতেছে। তাহলে বিগ ডাটার মধ্যে ভলিউমটা আমার আসতেছে, লার্জ ভলিউম ডাটা আমরা আসতেছে, যেটা আমরা ট্রেডিশনাল যে সফটওয়্যার বা ট্রেডিশনাল মেথড আছে সেটাতেই আমরা এটাকে ম্যানেজ করতে আমাদের একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ভেলোসিটি: ভেলোসিটি রেফার্স টু দ্য স্পিড at which data is generated and processed. ভেলোসিটি রেফার্স টু স্পিড, ভেলোসিটি মানে বেগ, আমরা জানি বেগ বা গতিবেগ। স্পিড, এটা স্পিড ডাটা, হুইচ ডাটা ইজ জেনারেটেড অ্যান্ড প্রসেসড। ডাটা ইজ অফেন created in real time, such as online transactions, social media posts, or sensor data. Handling the velocity of data demands system that can process it instantly or in near real time, such as streaming analytics. Variety: variety refers to the different types of data which can be structured, tables, database, semi-structured, or unstructured, either than text, image, audio, video. ডাটা ডাটা বলতে যে শুধু আমরা টেক্সটই বুঝবো তা না, এখানে ইমেজ থাকতে পারে, অডিও, ভিডিও সবই থাকতে পারে। The variety requires specialized tools for processing and analyzing different formats. তো এগুলো আবার বিভিন্ন ফরম্যাটে আমার অ্যানালাইজ এবং প্রসেসিং করতে হবে, তাই না? টেক্সট এক ফরম্যাটে থাকবে, ইমেজ এক ফরম্যাটে থাকবে, অডিও ভিডিও ডিফারেন্ট আমার ফরম্যাটে থাকবে। সো ভ্যারাইটি এখানে আমার আছে। Veracity refers to the uncertainty or reliability of the data. Uncertainty or reliability. Veracity means uncertainty or reliability বলছে, refers to the uncertainty, অনিশ্চয়তা এবং reliability, বিশ্বস্ততা of the data. With large volume of data coming from various sources, ensuring data quality and accuracy becomes critical. Data might have inconsistencies, error, or ambiguities that need to be addressed before analysis. তাহলে আমার কি হতে পারে? আনসার্টেনটি, আমার এখানে ফেক ডাটা আসতে পারে, আমার এখানে মডিফাইড ডাটা, কারণ এই ডাটাগুলো আমরা বিভিন্ন সোশ্যাল ইয়ে থেকে বা গুগলস থেকে নিচ্ছি, তাই না? এখানে যে সব ডাটাগুলি একদম অ্যাকুরেট হবে বা আমার অ্যাকুরেসি থাকবে তা না। এটা আমাকে বলছে যে আমরা এটা অ্যানালাইসিসের আগেই আমরা এটাকে কি করবো, অ্যাড্রেস করবো এবং এর যেটা আমরা এক্সামিন করে নিবো, যেটার এরর বা এটা ইয়া কিনা, ইনকনসিস্টেন্স কিনা, তাই না? এই জিনিসগুলো আমরা দেখে নিতে হবে আমাদেরকে। ভ্যালু: ভ্যালু রেফার্স টু দ্য ইউজফুলনেস অফ দ্য ডাটা। আমি যে সব ডাটাই অ্যানালিসিস করবো তা না, আমার জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট ডাটাগুলো, সেই ডাটাগুলো নিয়ে আমি অ্যাপ্রোপ্রিয়েট করে যেটা ভ্যালু ভ্যালু ক্রিয়েট করবে, ভ্যালু অ্যাডিশন করবে, যে সমস্ত ডাটাগুলো, সেগুলো ডাটা নিয়েই আমি কাজ করব। নট অল ডাটা ইনভ্যালুয়েবল, সব ডাটাই কিন্তু আমার কাছে ভ্যালুয়েবল না। বাট থ্রু দ্য অ্যাপ্লিকেশন অফ অ্যাডভান্স analytics, big data can provide insight that lead to better decision making, innovations and efficiencies. তাহলে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা 5V পড়লাম, আমরা মনে রাখবো ভলিউম, ভ্যালোসিটি, ভ্যারাইটি, ভ্যারাসিটি এন্ড ভ্যালু। তারপরে সোর্স অফ বিগ ডাটা। আমরা কয়েকটা জিনিস বলছিলাম যে ক্যারেক্টারিস্টিক্স, তার মধ্যে সোর্স ক্যারেক্টারিস্টিক্স পড়লাম এবং সোর্স দেখি। বিগ ডাটার সোর্স কি কি? সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট অফ থিংস, এন্টারপ্রাইজ সিস্টেম, পাবলিক ডাটা, ওয়েব ডাটা, মোবাইল ডাটা, এই সমস্ত সোর্সগুলো থেকে আমার ডাটাগুলো আসে বা আমরা কালেক্ট করি। টেকনোলজি ইজ ইউজড ইন বিগ ডাটা। বিগ ডাটার মধ্যে টেকনোলজি কি কি ইউজ হচ্ছে? ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং,
NoSQL database, data warehouse and lakes, machine learning and artificial intelligence, data visualization tools, cloud computing. এই টেকনোলজিগুলো আমার বিগ ডাটার মধ্যে ইউজ হয়। অ্যাপ্লিকেশন অফ বিগ ডাটা, আমার কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে বিগ ডাটা গুলো? বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইটিক্স, প্রেডিক্টিভ অ্যানালাইসিস, হেলথ কেয়ার, ফ্রড ডিটেকশন, সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিক্স, স্মার্ট সিটিজ, সোশ্যাল মিডিয়া অ্যান্ড সেন্টিমেন্ট অ্যানালাইসিস। অ্যাপ্লিকেশন অফ বিগ ডাটা এগুলো আমরা আগেই পড়ে আসছি, কোথায় কোথায় এই জিনিসগুলো কাজ করে, বা হেলথ কেয়ার কি, ফ্রড ডিটেকশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এগুলা স্মার্ট সিটিজ আমাদের আগের স্লাইডগুলোতে এই জিনিসগুলো আছে। জাস্ট এই বিগ ডাটা গুলো আমরা কোথায় অ্যাপ্লিকেশন করবো সেটা আমরা এখানে সামারাইজ করে টপিকস নিয়ে আসছি। এগুলোর জন্য আমি কোনো আর থিওরি বা এলাবোরেট করে দিইনি, কারণ এগুলো আগেই আছে কোথাও না কোথাও। আমরা যখন পুরো সিলেবাসটা গো থ্রু করবো বা পড়বো, পড়ার এক্সামের জন্য প্রিপারেশন নেবো, তখন আমরা এই জিনিসগুলো পেয়ে যাব। চ্যালেঞ্জেস অফ বিগ ডাটা: ডাটা কোয়ালিটি অ্যান্ড গভর্নেন্স, স্কেলেবিলিটি, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, স্কিল গ্যাপ। এই কথাগুলো আমরা পড়ে আসছি আগেই। ডাটা কোয়ালিটি, স্কেলেবিলিটি, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, স্কিল গ্যাপ আমরা পড়ে আসছি, তাই না? জাস্ট এগুলো বিগ ডাটার একটা চ্যালেঞ্জ। দ্য ইন্টারনেট অফ থিংস, এটাও সিলেবাসের টপিকস। দ্য ইন্টারনেট অফ থিংস, টপিকস বলতে বলতেছি আমি হেড, মানে এখানে আমার সাব টপিক্সে যে জিনিসগুলো আছে আর কি, সেটাই। Internet of Things refers to a network to physical device that are embedded with sensor, software, and other technologies to connect and exchange data over the internet or other communication networks. Internet of Things refers to network. এটা কি নেটওয়ার্ক? Internet of Things refers to a network of physical devices. Physical devices একটা network that are embedded with sensor, software, and other technologies to connect and exchange data over the internet or other communication networks. These devices can range from everyday objects like household appliance and wearable device to industrial machinery and transportation system. Internet of Things enables seamless communication and data exchange between devices, making them smarter, more efficient, and more interconnected. Let's dive into the like aspects of Internet of Things, including its application, technologies, benefits, challenges, and its impact on various industries. তাহলে ইন্টারনেট অফ থিংস আমার একটা এখানে শুধুমাত্র সিলেবাসে বলে দিচ্ছে যে একটা সাব টপিকস। তাহলে এই জিনিসগুলোর আমরা কি পড়বো, আমরা দেখে নিই এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন, এর টেকনোলজি, বেনিফিটস, চ্যালেঞ্জ অ্যান্ড ইম্প্যাক্ট অন ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ। কি কম্পোনেন্ট অফ ইন্টারনেট অফ থিংস, কি কম্পোনেন্টস গুলো কি কি ইন্টারনেট অফ থিংস এর? ডিভাইস অর থিংস। The things in Internet of Things are everyday objects that are embedded with sensors, software, and actuators to collect and transmit data. These can include sensors on a car to monitor tire pressure, a smart thermostat at homes, wearable devices like fitness trackers, and more. এখানে বলা আছে যে সেন্সর আছে। আমার আমার একটা ভেহিকেলের মধ্যে একটা সেন্সর লাগিয়ে দিয়েছে। আমি আমার যে চাকার এখানে বলছে টায়ারের প্রেসার, মানে চাকার পাম্প কতটুকু আছে, এটা আবার মনিটর করা হচ্ছে। আমার এসির থার্মোস্টেট বা আমার যে রেফ্রিজারেটর আছে, সেটা আমি বাইরে থেকেই কন্টিনিউ করতে পারতেছি, মনিটর করতে পারতেছি। ওয়ারেবল ডিভাইস লাইক ফিটনেস ট্র্যাকার্স অ্যান্ড মোর, অনেক এই থিংস গুলো বা ডিভাইস গুলো আমার এখানে আছে ইন্টারনেট থিংস এর মধ্যে। Connectivity: devices need to be connected to a network to transmit and receive data. Devices need to be connected to a network. আমার কানেক্টিভিটি মানে আমার নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকতে হবে। আমি আপনাদের সাথে কথাবার্তা বলতেছি, এটার সাথে কি একটা কানেক্টেড আছে, আমার ওয়াইফাই এর সাথে ইন্টারনেট কানেক্ট আছে, আপনারাও ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড হয়েছেন, এটাই আমার কানেক্টিভিটি থাকতে হবে। This connectivity can be achieved through various communications technologies like Wi-Fi,
ব্লুটুথ, 5G, জিগবি, এগুলো নাম আছে বিভিন্ন কান্ট্রিতে, যে বিভিন্ন নামে চলে আর কি, সেই নামগুলো দেওয়া আছে। ইচ টেকনোলজি হ্যাজ ডিফারেন্ট ইউজ কেসেস ranging, ranging from short range communications to long range low power connections. Different type of connections আছে, connectivity থাকতে হবে আর কি। Data processing. The data collected by Internet of Things devices is often sent to the cloud or local edge devices for processing. Data processing. This can include analyzing sensor data to make decisions, trigger actions, or store it for later use. Edge computing allows some of this processing to happen closer to the devices, reducing latency and bandwidth uses. User interface. Internet of Things system typically provides a user interface to visualize data or control devices. This interface can be a mobile app, a web dashboard, or a voice interface. It allows users to interact with the Internet of Things system and monitor or control connected devices remotely. আমরা পড়লাম ইউজার ইন্টারফেস, আমরা আগেও পড়ে আসছি, আমাদের ছিল সিস্টেম নেটওয়ার্কে। টেকনোলজিস ড্রাইভিং IoT. Sensors and actuators. Sensors are devices that collect data from the environment, such as temperature, humidity, humidity, humidity হবে না, এটা স্পেলিংটা একটু ভুল আছে, সরি, হিউমিডিটি হবে। হিউমিডিটি মিনস আর্দ্রতা, আর্দ্রতা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, এটা আর কি। আর টেম্পারেচার তো আমরা বুঝি, হিউমিডিটি। Motion or pressure. Actuators, on the other hand, are devices that perform an action in response to a command, such as turning on a light or adjusting a valve. Cloud computing. Cloud provide the infrastructure to store, process, and analyze massive volume of data generated by Internet of Things devices. Services like Amazon Web Service, Google Cloud, and Microsoft Azure after Internet of Things specific solutions for managing device network and processing data. Cloud computing আমরা পড়ছি, এটা ক্লাউড কম্পিউটিং এর আমরা ডেফিনিশন, তারপরে এটা নিয়ে আমরা একটা টপিকসই পড়ছি, তাই না? তারপরে এটা আমরা এখানে আনছি যে ইন্টারনেট অফ থিংসটা কি জিনিস এটা বোঝার জন্য। Edge computing. With edge computing, some data processing occurs on the devices themselves or nearby edge server instead of relying solely on cloud-based infrastructure. This reduces latency and ensures quicker decision making, especially in real-time applications like autonomous vehicle or industrial machineries. তাহলে এটার রিয়েল টাইম অ্যাপ্লিকেশনস আছে, যেমন আমরা আমাদের ভেহিকেলের সাথে যদি আমরা একটা সেন্সর লাগাই দিই, তারপরে আমার যে অ্যাপ্লিকেশন, আমার যে অটোনোমাস ভেহিকলস আর ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি চলতেছে, আমি এক জায়গা থেকে এই জিনিসটা মনিটর করতে পারতেছি বা অপারেট করতে পারতেছি, তাই না? এই জিনিসটা ইজ কম্পিউটিং এর মধ্যে আসতেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং আমরা আরো পড়বো, মেশিন লার্নিংটা বা পড়ে আসছি মনে হয়। আর্টিফিশিয়াল না সরি, মেশিন লার্নিং আমরা পড়িনি, আমরা নেক্সট আমাদের টপিকসে আছে মেশিন লার্নিং, সাব টপিকসে আছে। Artificial intelligence and machine learning algorithm help analyze and make sense of the vast amount of data generated by Internet of Things devices. This can involve identifying pattern, making predictions, or automating actions based on the data. Machine learning টা আমরা next slide আছে, আমরা ওটার ডিটেইলস পড়ব। 5G networks. 5G network enables faster and more reliable communication for Internet of Things devices, supporting the massive scale and real-time connectivity that IoT applications require. With its high speed, low latency, and capacity to handle millions of devices, 5G plays a crucial role in advancing
আইওটি টেকনোলজি। 5G নেটওয়ার্ক আমরা জানি, আমাদের এখন মানে 4G নেটওয়ার্ক আছে। আমরা 2G ছিলাম, 2G থেকে আমরা 3G তে আসছি, 3G থেকে 4G, এখন আমরা 5G নিয়ে কথাবার্তা বলতেছি। Applications of Internet of Things. AIT is already having a transformative impact on various industries, providing efficiencies, new capabilities, and innovative solutions. তাহলে আমার অ্যাপ্লিকেশনসটা কোথায় আসতেছে? ট্রান্সপোর্টিভ ট্রান্সফরমেটিভ ইম্প্যাক্ট, ট্রান্সপোর্টিভ ইম্প্যাক্ট ভ্যারিয়াস ইন্ডাস্ট্রিজ। আমার ইন্ডাস্ট্রিটাকেই ট্রান্সফর্ম করে দিচ্ছে আর কি। এরকম আমরা আগেও পড়ে আসছি, তারপরে এখানে আসতেছে প্রোভাইডিং এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি আমার আসতেছে। নিউ ক্যাপাবিলিটিস, আমার ক্যাপাবিলিটি বাড়তেছে আমার ইন্ডাস্ট্রির। অ্যান্ড ইনোভেটিভ সলিউশনস ক্ষেত্রে আমরা এই জিনিসটা অ্যাপ্লিকেশন করতে পারতেছি। এক নম্বর স্মার্ট হোমস। স্মার্ট হোম আমরা পড়েও আসছি আগে, আবার আসতেছে স্মার্ট অ্যাপ্লায়েন্স ডিভাইস লাইক স্মার্ট রেফ্রিজারেটর, আমি কথাটা বলছি, ওয়াশিং মেশিন অ্যান্ড ওভেন ক্যান বি কন্ট্রোলড রিমোটলি ভায়া স্মার্টফোন অ্যাপস। আমার স্মার্টফোন অ্যাপস দিয়ে আমি বাসার এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারতেছি। রেফ্রিজারেটর, আমার এসির টেম্পারেচার, আমার ওভেনের, এগুলো আমি কন্ট্রোল করতে পারি। দিস অ্যাপ্লায়েন্স ক্যান অলসো অটোমেট টাস্ক such as adjusting temperature to detecting problem like a filter needing replacement. আমার আমার হোম হোম স্মার্ট হোম করে দিচ্ছে আর কি। সাম স্মার্ট অ্যাপ্লায়েন্সেস, হোম অ্যাপ্লায়েন্স বলে আর কি এই জিনিসগুলোকে। হোম সিকিউরিটিতে আসি। হোম সিকিউরিটি IoT enabled security system including cameras, motion detectors, and doorbell cameras allow homeowners to monitor their properties remotely and receive alert of suspicious activity. হোম সিকিউরিটি আমি বাইরে থেকেই আমার বাসার সিকিউরিটিটা মেনটেন করতে পারতেছি, দেখতে পারতেছি আমার বিভিন্ন জায়গায় ক্যামেরা সেন্সর লাগানো আছে, তাই না? এই জিনিসগুলো আমরা সবাই জানি, এগুলো এখন আছে। স্মার্ট থার্মোস্ট্যাট, আবার আসছে স্মার্ট থার্মোস্ট্যাট ডিভাইস লাইক নেস্ট লার্ন your preference and adjust home temperature automatically for energy saving and comfort. Healthcare and wearable devices, fitness trackers, smart watches, and medical devices monitor health parameters such as heart rate, sleep pattern, and physical activities. Some medical device can track real-time data and alert healthcare providers to changes in a patient's condition. আমরা এগুলা আগেও পড়ছি যে আমার হেলথ কেয়ারে কি কি ইয়ে করে, তাই না? আমরা ডিটেলস পড়েও আসছি। টেলিমেডিসিন আছে। টেলিমেডিসিন enables remote patients monitoring, allowing doctors to track patients healthcare metrics and provide consultation via video or data sharing platforms. টেলিমেডিসিন আমার এমনও আছে যে আমার সাথে একটা ডিভাইস আছে, আমার ডিভাইসের মাধ্যমে আমার যে ফ্যামিলি ডক্টর বা আমার যে অ্যাসাইন করা ডক্টর আছে সে আমার হেলথ মনিটর করতে পারতেছে, এবং সে ওখান থেকে আমাকে টেলিমেডিসিন আমাকে সাজেস্ট করতে পারতেছে। এবং আমি ঘরে বসেই যদি আমার নিয়ে আসি, আমাকে টেলিমেডিসিন অনেক সার্ভিস আছে, আমার বাসায় এসে আমার আমার যে প্রয়োজনীয় ওষুধটা সেটা মেডিসিনটা দিয়ে যাবে আছে। এরকম শুধু মেডিসিন না, আমার যে কোনো প্রোডাক্টই আমরা এখন অনলাইনে অর্ডার করে নিতে পারি। তো ওটা হচ্ছে যে আমার ফিজিক্যাল কন্ডিশন, আমার গায়ের মধ্যে, আমার বডির মধ্যে কিছু ডিভাইস সেট করা থাকবে। যেমন আমি আগে বলছি যে একটা লাইকে ওয়াচ, একটা ঘড়ির মতো একটা ডিভাইস আমার হাতে পড়া থাকবে। এখানে আমি আমার অক্সিমিটারটা, যেটা সম্পর্কে আমরা করোনার সময় বেশি জানছি, যে অক্সিমিটার মানে অক্সিজেনের একটা পার্সেন্টেজ থাকে হিউম্যান বডিতে 98 থেকে 100% থাকার কথা। এটা যদি 95-এর নিচে চলে আসে, তার শ্বাসকষ্ট শুরু হয়, তার বডির পারফরমেন্স কমে যেতে শুরু করে, তাই না? 95-এর নিচে নেমে গেলে এটা খারাপ। তো এই জিনিসটা অক্সিমিটার। তারপরে আমার ব্লাড সুগার, আমার বিপি, আমার হার্ট রেট, তাই না? এই জিনিসগুলো মনিটর করে আমার যে ডক্টরস আছে সে আমাকে এটা ইয়ে করবে আর কি, কিছু কনসালটেশন দিবে। এটাই স্মার্ট হসপিটাল। ইন হসপিটালস, ইন্টারনেট অফ থিংস ডিভাইসেস ট্র্যাক দ্য লোকেশন অফ ইকুইপমেন্ট, মনিটর পেশেন্টস ভাইটাল সাইন ইন রিয়েল টাইম অ্যান্ড ম্যানেজ ইনভেন্টরি। এগুলা কমন কথাবার্তা, সবই আমরা জানি। তো জিনিসগুলো আমরা জানি, আমরা আমরা এগুলোর মধ্যেই আছি, আমরা এগুলা ব্যবহার করতেছি বা আমরা এগুলা থেকে সার্ভিস নিচ্ছি। জাস্ট জিনিসগুলো আমার
একটা সিকোয়েন্স মেনটেন করে নিয়ে আসা, যাতে আমাদের মনে থাকে, আমরা একটু যেন দেখে নিই, দেখলেই আমরা কিন্তু এগুলো মেমোরাইজ করার কিছু নাই, এগুলো কিন্তু আমরা পড়তেছি সবসময়, তাই না? কিছু কিছু জিনিস আমাদেরকে মেমোরাইজ করতে হবে, সেগুলো যখন আমরা কোশ্চেন সলভ করবো নেক্সট দুটো ক্লাসে, তখন আমরা এই জিনিসগুলো জানবো যে কি আমাকে মেমোরাইজ করতে হবে, কি আমার আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। আইসিএমএবি এর যে সিলেবাসটা দিছে, এখানে কিন্তু তারাই বলে দিছে, আইসিএমএবি কিন্তু বলে দিছে সিলেবাসের মধ্যে কোনটা আমাকে রিমেম্বার করতে হবে, কোনটা আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, কোনটা অ্যাপ্লাই করতে হবে, তাই না? কোনটা অ্যানালাইজ করতে হবে, কোনটা ইভ্যালুয়েট করতে হবে, আমার কিন্তু এগুলো সিলেবাসের মধ্যে দেওয়াই আছে। আমরা যদি সিলেবাসটা একটু গো থ্রু করি, আমার অনেক সহজ হয়ে যাবে সিলেবাসটা কমপ্লিট করা। আমরা যদি এগুলো না দেখে আমরা শুধুমাত্র স্যার দিছে, স্যার পড়াইছে, স্লাইড দিছে, এত স্লাইড আমরা পড়ে নেই, মুখস্থ করে দিই, মেমোরাইজ করে দিই, কোনো লাভ হবে না। কিন্তু আপনি এটার সাথে লিঙ্ক করেন, আমি এটার সাথে লিঙ্ক করে, সিলেবাসের সাথে লিঙ্ক করে এগুলো করছি, আবার সিকোয়েন্সটা ঠিক রাখছি। যদি আমরা এই জিনিসগুলো দেখি, যেমন আমরা যে টপিকসটা পড়তেছি আজকে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অ্যান্ড রিলেটেড ইস্যুস, এখানে কি আছে? এখানে শুধুমাত্র লেভেল অফ স্টাডি রিকোয়ার্ড, এই ঘরের মধ্যে বা এই কলামের মধ্যে শুধুমাত্র আর এবং ইউ আছে। আর থেকে আমাকে রিমেম্বার, আমাকে মনে রাখতে হবে, কারণ এই জিনিসগুলো আমি জানি, এগুলো মেমোরাইজ করার কিছু নেই, তাই না? আর ইউতে আন্ডারস্ট্যান্ডিং, আমাকে বুঝতে হবে, আমাকে মনে রাখতে হবে এবং বুঝতে হবে, এই দুটো করলেই হবে। এখানে কিন্তু আমাকে অ্যাপ্লিকেশন করতে বলেনি, অ্যানালাইজ করতে বলেনি, কিচ্ছু নাই সেরকম, ম্যাথমেটিক্যাল টার্মসও নাই, তাই না? তো আমরা যখন পড়বো, আমাদের প্রিপারেশন নিব, তখন আমরা সিলেবাসটা গো থ্রু করবো, সিলেবাসটা আমরা হাতে রাখবো, হার্ড কপি নট সফট কপি। আমরা হার্ড কপি কটা পেজ আছে এখানে? এই 4-5টা পেজ আছে, 4-5টা পেজ আমরা প্রিন্ট করে নিয়ে নিলাম, নিয়ে আমরা একটু একটু দেখলাম, দেখে এটার সাথে যদি আপনারা যদি আমার স্লাইড গুলো পড়েন, তাহলে আমার মনে হয় না যে খুব বেশি কঠিন হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। তারপরে যে কোনো কোশ্চিন অ্যারেঞ্জ করলে তো আমি আসি, আল্লাহ দিলে আমাকে যে কোনো সময় আপনারা নক করবেন। ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস, প্রিডিক্টিভ maintenance. Predictive maintenance. Industrial machines now embedded with Internet of Things sensor can detect wear and tear, predict equipment failure, and alert maintenance teams before a breakdown occurs, reducing downtime and maintenance cost. তাহলে প্রেডিক্টিভ মেইনটেনেন্স আমি দেখছি, আমি বেশ কিছু ইন্ডাস্ট্রি ভিজিট করছি, তখন আমি দেখছি যে তারা কিভাবে এই বড় বড় মেশিন, দেখা যাচ্ছে যে একটা বিরাট বড় রুমের মধ্যে অনেক হিউজ মেশিনারিজ চলতেছে, সেই মেশিনারিজ চলতেছে, এত মেশিন চলতেছে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে একজন করে দাঁড় করে রাখা পসিবল না। পসিবল হলেও ওখানে লেবার কস্টিংটা বেড়ে যাবে, বাট আমার দরকার তো নেই। কিন্তু আমি ওখানে মনিটর করতেছি, আমার ওখানে যে মেশিন গুলো চলতেছে, কোথাও কোনো যদি সমস্যা হচ্ছে, সেটা ওইখানেও আমি ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছি, এবং আমার হেড অফিস থেকেও জানতে পারতেছি যে ওই পয়েন্টে আমার একটা প্রবলেম হয়েছে, এবং সাথে সাথেই ওটা কারেক্টিভ মেজার নেওয়া হচ্ছে, ওটাকে আমরা ইয়ে করতেছি, কি বলে, কারেকশন করে ফেলতেছি। তো এটাই বলছে প্রেডিক্টিভ মেশিন মেইনটেনেন্স, মেইনটেনেন্স করতেছে। আমার যখনই এটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে বা ব্রেকডাউন হচ্ছে, আমি কিন্তু সাথে সাথে আমার কাছে সিগন্যাল চলে আসতে, তো আমি দেখতে পাচ্ছি, আমি সাথে সাথে কারেক্টিভ অ্যাকশনটা নিয়ে নিচ্ছি। তাহলে এটা এটা ইন্টারনেট অফ থিংস, এটা ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে চলে গেল। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আসি। Internet of Things can be used to track the location and condition of goods and transit. Supply chain management তো আমরা জানি কি জিনিস, ensuring that the inventory is managed efficiently and that goods are delivered on time and in good condition. Smart factories. Smart factories. In manufacturing, Internet of Things enables automation, energy management, and process optimization, resulting in improved productivity and reduced operational cost. স্মার্ট ফ্যাক্টরিজ, যেমন আমার স্মার্ট হোম ছিল বা স্মার্ট হাউস ছিল বা স্মার্ট সিটি ছিল, সেরকম আমি ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে স্মার্ট ফ্যাক্টরিজ, তাই না? স্মার্ট ফ্যাক্টরিজ আমার ইন্টারনেট অফ থিংস অ্যাপ্লিকেশন করে আমি কি করব, আমার প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ করব, আমার অপারেশনাল কস্টকে রিডিউস করব, আমার প্রসেসটা অপটিমাইজেশন করব, তাই না? এই সমস্ত জিনিসগুলো আমার করতে পারি ইন্টারনেট অফ থিংস ইউজ করে। এগ্রিকালচার, প্রিসিশন এগ্রিকালচার, ইন্টারনেট অফ থিংস ডিভাইস মনিটর সয়েল ময়েশ্চার, weather conditions, and crop health, allowing farmers to make data-driven decisions in irrigation, fertilization, and pest control, thus optimizing yields and reducing resource uses.
তাহলে এগ্রিকালচারে কি আসতেছে? এগ্রিকালচারে আমরা ময়েশ্চারের কিছু এক্সামিন করতে হয়, ময়েশ্চারের সরি সয়েলের ময়েশ্চার, তারপরে ওয়েদার কন্ডিশন অ্যান্ড ক্রপস এর হেলথ। আমরা যে ফসলটা উঠতেছে তার হেলথটা তাকে আমরা মনিটর করতে পারতেছি, এবং আমরা সাথে সাথে কি করতেছি, ডিসিশন নিতে পারতেছি। ফার্মার এটা ডিসিশন নিতে পারতেছে। সে যদি না পারে, তার সে কি করবে, এগ্রিকালচারের যে অফিস আছে, গভর্নমেন্ট অথরাইজ যে অফিস আছে, সেখানে সে কনসার্ন নিতে পারে। সেখানে এক্সপার্টরা বসে থাকেন তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, বা অনেক সময় তারাও ফিল্ড ভিজিটে যায়। হ্যাঁ, এগুলো আমরা জানি। ইরিগেশন, ফার্টিলাইজেশন অ্যান্ড পেস্ট কন্ট্রোল, এই জিনিসগুলো আমরা করতে পারি ইন্টারনেট অফ থিংস এর মাধ্যমে। লাইভ স্টক মনিটরিং, ইন্টারনেট enable collars or sensors can monitor livestock's health and location, altering farmers to issues like injury, illness or sting. তো এটা আমরা এগ্রিকালচার, এটা লাইভ স্টক আমরা করতে পারি। যেমন ফার্মার ইস্যুস লাইক ইনজুরি, সে আমার কোনো এনিমেল বা কোনো আমার পোলট্রিতে যে প্রবলেম গুলো হচ্ছে, আমরা এই জিনিসগুলো, তা ইলনেস হচ্ছে অর স্ট্রেইন, কোনো মানে অ্যাবনর্মালিটি হচ্ছে কিনা, সেই জিনিসগুলো আমরা মনিটর করতে পারি। মনিটর করলে কি করবো, আমরা সাথে সাথে সেটার মেজারটা নিতে পারবো, যে আর দিয়ে আমার কি হবে, আমার লসটাকে আমি মিনিমাইজ করতে পারবো। ট্রান্সপোর্টেশন অ্যান্ড স্মার্ট সিটিজ, আগেও আসছে কথাটা। ট্রান্সপোর্টেশন এন্ড স্মার্ট সিটিজ, অটোনোমাস vehicle, internet of things sensors are crucial for self-driving cars, helping them gather real-time data about their surroundings such as road conditions, traffic and obstacle to make decision and navigate safely. তাহলে অটোমেট ভেহিকলস, আমরা কোথাও গেছি, আমরা বিভিন্ন রুটে আসতে পারি, আমার ডেস্টিনেশনে বা যেতে পারি। আমার আমার ক্রাউড থাকতে পারে, আমি অ্যাজাম করতেছি বা যে এই রুটে যাব না ওই রুটে যাব, কোন রুটে গেলে ভালো হয়। তারপরে আমরা গুগল ম্যাপে দেখে নিতে পারি যে আমার কোনটাতে বেশি ক্রাউড, কোনটাতে আমার একটু ফাঁকা আছে, তাই না? এগুলো আমরা ডিসিশনটা, রোড কন্ডিশনটা আমরা একটু দেখে নিতে পারি, ট্রাফিক জ্যামটা আমরা দেখে নিতে পারি। এটাও একটা স্মার্ট ভেহিকল বা স্মার্ট সিটির মধ্যে চলে আসছে। স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট, Internet of Things can optimize traffic flow by analyzing real-time data from traffic lights, cameras, and sensors. It can also provide real-time traffic updates to drivers, helping reduce congestion. ঢাকা সিটিতে এখন ট্রাফিক ম্যানেজমেন্ট এমন পর্যায়ে চলে গেছে, কিছু কিছু এরিয়াতে, আমি সারা ঢাকা শহরের কথা বলতেছি না, কিছু কিছু এরিয়াতে দেখা যাবে যে আমি কোনো ট্রাফিক রুল ব্রেক করছি, কেউ ছিল না, কিন্তু পরবর্তীতে দেখা গেল আমার অ্যাড্রেসে একটা চিঠি চলে আসলো যে আমি অমুক সময় অমুক জায়গায় ওই ট্রাফিক রুলটা ভায়োলেট করছে, আমার এই জরিমানা হয়ে গেছে, এবং এই জরিমানা আমাকে দিতে হবে, তাই না? কিছু কিছু এরিয়ায় আছে কিন্তু। পাবলিক ট্রান্সপোর্ট, IoT can track public transport system, providing passengers with real-time information on schedule, arrival and delays. পাবলিক ট্রান্সপোর্ট, আমরা জানি যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট বলতে এখানে আসতেছে, বিশেষ করে আমরা রেলওয়ে কে বলি, যে রেলওয়ের এখন আমার এমন অ্যাপস আছে, বা আমরা একটা মেসেজ দিয়ে দেখতে পারি আমার যে টিকিটটা করা আছে, যে রেলের রেলটা কোথায় আছে, আমি ট্র্যাক করতে পারতেছি। এটা 1 ঘন্টা লেটে আসতেছে না, 2 ঘন্টা লেটে আসতেছে না, জাস্ট টাইমে আসবে, সেই জিনিসগুলো আমি দেখতে পারি। পাবলিক ট্রান্সপোর্ট এটা আছে, আমি নিজেও এটা ইউজ করি। এনার্জি অ্যান্ড ইউটিলিটিস, স্মার্ট গ্রিডস, ইন্টারনেট অফ থিংস enables the monitoring and control of electrical grids in real time, providing energy distribution, reducing stress, outage, and optimizing energy consumption. এনার্জি অ্যান্ড ইউটিলিটিস, হ্যাঁ, আমি আমরা জানি যে আমাদের যে এখন ইলেকট্রিক যে বিলটা দিতে হয়, ইলেকট্রিক মিটার, এটা আগে ছিল পোস্টপেড মিটার, আগে আমরা ব্যবহার করতাম। তারপরে আমাদের মান্থলি একটা বিল আসতো আমাদের অ্যাড্রেসে, তারপরে সেই বিলটা আমরা পেমেন্ট করতাম ব্যাংকের মাধ্যমে। কিন্তু এখন এই জিনিসগুলো আমার এত আহ, মানে ইজি হয়ে গেছে, এবং এটা আবার পোস্ট না, এখন আমার কি বলে, স্মার্ট মিটার চলে আসছে। আমার স্মার্ট মিটার, আমি এখানে মনিটর, আমার যে হাতে ডিভাইসটা আছে সেই ডিভাইস দিয়ে আমি সেই মিটারের দেখতে পাচ্ছি আমার ডে টু ডে আমার কত কনজাম্পশন হচ্ছে, কত টাকা আমার ব্যালেন্স আসছে, কত টাকা কত ইয়া করছি, আমার লোড কত, এভরিথিং। একটা অ্যাপস আছে ডেসকো নামে আমাদের ঢাকা শহরের জন্য। তো এটা দিয়ে আমরা সবকিছু আমরা ম্যানেজ করতে পারতেছি। অপটিমাইজিং এনার্জি কনজাম্পশন, আমি জানতে পারতেছি যে আমার কতটা, কবে কতটুকু আমার এনার্জি কনজাম্পশন হলো,
আমি এটাতে কিভাবে রিডিউস করতে পারি আমার ডিসিশন কস্টিং কমানোর জন্য, আমি নিজেই একটা ডিসিশন নিতে পারি, তাই না? স্মার্ট মিটার্স, এই যে স্মার্ট মিটার্স বলেই ফেলছি আমি। এনাবল মিটার্স অ্যালাউ কনজিউমার্স অ্যান্ড ইউটিলিটিস টু ট্র্যাক এনার্জি ইউজেস ইন রিয়েল টাইম, লিডিং টু বেটার ডিমান্ড ফোরকাস্টিং অ্যান্ড এনার্জি কনজারভেশন। এটা শুধু আমি না, এটা সরকারও একটা ইয়া করতে পারে, ফোরকাস্ট করতে পারে। ওয়াটার ম্যানেজমেন্ট, Internet of Things sensor can monitor water levels, flow, and quality, helping detect leak, optimize water uses, and manage irrigation system efficiently. Common কথাবার্তা। Benefit of Internet of Things, automation and efficiency। আমি আর ডিটেলস পড়তেছি না, আমি শেষ করে দিই, কয়েকটা স্লাইড আছে। অটোমেশন অ্যান্ড এফিসিয়েন্সি, ইমপ্রুভ ডিসিশন মেকিং, এগুলো আমরা সবই জানি, কথাবার্তাগুলো আমরা পড়ে নিব স্লাইড থেকে। কস্ট সেভিং, এনহ্যান্সড ইউজার এক্সপিরিয়েন্স, নিউ বিজনেস অপরচুনিটিস, তাই না? এই জিনিসগুলো বেনিফিট অফ ইন্টারনেট, নিউ বিজনেস অপরচুনিটিস দেখি। ইন্টারনেট opens up new business models such as subscription based services, data driven insight, and product as a service models. Companies can offer new solutions to customer based on the data collected by Internet of Things devices. এই যে বললাম যে কোম্পানি কি করে, ডাটাগুলো কালেকশন করে কাস্টমারদের দিয়ে, তারা বিভিন্ন রকমের সার্ভিস তাদেরকে অফার করে। চ্যালেঞ্জেস অফ আইওটি, যেমন অপরচুনিটি আছে, বেনিফিট আছে, সেরকম কিছু চ্যালেঞ্জও আছে। সেই চ্যালেঞ্জগুলো আমরা একটু দেখে নিই। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, ডেফিনেটলি আমার আমার যে আমি যে অ্যাপস ব্যবহার করতেছি, সেই অ্যাপসটা যখন আমি ডাউনলোড করব, অপারেট করব, তখন আমার কিছু ডাটা দিতে হয়, পার্সোনাল ডাটা দিতে হয়, ইনফরমেশন দিতে হয়, তাই না? সেগুলো আমার সিকিউরিটি এবং এগুলো প্রাইভেসি নিয়ে আমার একটু কনসার্ন থাকেই। তো এটা একটা চ্যালেঞ্জ, আমার ডাটাটা, আমি যে ইনফরমেশনটা দিলাম, এটা কতটুকু আমার সিকিউরিটি থাকবে এবং কতটুকু প্রাইভেটলি বা কতটুকু প্রাইভেসি মেনটেন করবে। ডাটা ম্যানেজমেন্টের একটা চ্যালেঞ্জ থাকেই। Generates large volume of data that need to be stored, processed, and analyzed. Managing this data and ensuring its quality, accuracy, and relevance can be complex. Interoperability, scalability, cost implementations, এগুলো আমার চ্যালেঞ্জ, এগুলো আমরা পড়ে নিব। মেশিন লার্নিং সাব টপিক্স, সিলেবাসের সাব টপিক্স হচ্ছে মেশিন লার্নিং। এত স্লাইড করে আসলাম, এই স্লাইডগুলোতে ছিল শুধুমাত্র আমার বিগ ডাটা, ইন্টারনেট অফ থিংস এর মধ্যে এই সমস্ত জিনিসগুলো আমরা পড়লাম, তাই না? তারপরে বিগ ডাটার মধ্যে এই জিনিসগুলো পড়ছি। এখন আসছি লাস্ট টপিকস, সাব টপিকস, মেশিন লার্নিং। Machine learning is a subset of artificial intelligence that enables computers and systems to learn from data, identify patterns, and make decisions or predictions without being explicitly programmed. Instead of following predefined rules, machine learning algorithms use statistical techniques to learn from past experience and improve their performance over time. Machine learning has a wide range of applications and is driving innovation in many fields, such as healthcare, finance, marketing, and robotics. Let's explore the core concept, types, applications, and challenges of machine learning. আমরা সেই জিনিসগুলো, টপিকস গুলো পড়তেছি, প্রত্যেকটা জিনিসে কোর কনসেপ্ট বা টাইপস, অ্যাপ্লিকেশন, বেনিফিট, চ্যালেঞ্জ, তাই না? এই জিনিসগুলো আমরা পড়তেছি। তাহলে মেশিন লার্নিং হচ্ছে যে মেশিন থেকে যে জিনিসগুলো আমরা লার্নিং করতেছি সেইটাই আমরা আসতেছে, তাই না? এখন আমরা দেখি এই ডিটেলস গুলো যদি করি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো মেশিন লার্নিং নিয়ে। কোর কনসেপ্ট অফ মেশিন লার্নিং। ডাটা তো থাকবেই, ডাটা আছে, ডাটা নিয়ে আমার কাজ। ফিচার অ্যান্ড লেভেলস, features are the input variables used in the model to make prediction. For example, in a house price prediction model, features might include the number of bedrooms, square footage, and location. Labels are the output of the result the model is trying to predict or classify. For instance, the house price itself, the label in the previous example. ফিচার এন্ড লেভেলস এখানে আসছে, যে এক্সাম্পল দিছে কিছু, যে একটা ফ্ল্যাট বা একটা যখন আমরা হাউস প্রপার্টি যখন আমরা কিনতে যাবো, কিছু জিনিস থাকবে, কয়টা বেডরুম আছে, কত স্কোয়ার ফিট, তাই না?
এর ফুটেজ, তারপরে এর লোকেশন, এই জিনিসগুলো আমাদের জানতে হয়। মেশিন লার্নিং থেকে এই জিনিসগুলো আমরা জানতে পারি আর কি, কোন একটা জিনিসের। এগুলা কি ডাটার মাধ্যমে আসে। ট্রেনিং এন্ড টেস্টিং ডাটা, the training data is used to take the machine teach the machine and learning model, while the testing data is used to evaluate how well the model generate generalize to unseen data. This helps to assess the model's performance and avoid overfitting. মডেল অ্যালগরিদম, এগুলা হচ্ছে যে কোর মেশিন লার্নিং এর, এগুলো আমরা পড়ে নিব। মডেল, a model in machine learning is a mathematical representation of a process. It is built using algorithm to understand relationship in the data and make predictions or classifications. The model is trained using data and adjust based on the feedback it receives. Algorithm, an algorithm in machine learning is a method or procedure used to train the model. Different algorithms are used for different types of problems, such as linear regression, decision tree, or neural networks. আমরা যখন এই জিনিসগুলো পড়বো যে যে লিনিয়ার রিগ্রেশনটা কি, ডিসিশন ট্রিটা কি, নিউরাল নেটওয়ার্কস কি, এই জিনিসগুলোতে আসে অ্যালগরিদম। এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মস বা মেথড বা প্রসিডিউর। এই জিনিসগুলো আমার আসবে মেশিন লার্নিং থেকে। টাইপস অফ মেশিন লার্নিং: supervised supervised learning. In supervised learning is the model is trained on a labeled data set where both the input data and the correct output are provided. The algorithm learns to map the input to the correct output by minimizing the error between its prediction and the actual data. Example: classification, regression, algorithm, এই জিনিসগুলো আসছে কমনলি। এই জিনিসগুলো আমরা টাইপস অফ মেশিন লার্নিং আমরা পড়ে নিব। আনসুপারভাইজড লার্নিং, আমরা কথাবার্তাগুলো শুধু জানবো, এগুলা এত বেশি আমাদের ইম্পর্টেন্ট না। রিইনফোর্সমেন্ট লার্নিং, reinforcement learning involve training an agent to make decision by interacting with an environment. আমরা মেইন জিনিসটাই করে রাখবো, শুধু বাকিগুলো আমরা একটু জেনে রাখবো যদি অবজেক্টিভে আসে। অ্যাপ্লিকেশনস অফ মেশিন লার্নিং, অ্যাপ্লিকেশন হেলথ কেয়ারে আমাদের অ্যাপ্লিকেশন কি হচ্ছে মেশিন লার্নিংটা, মেডিকেল ডায়াগনোসিস, তারপরে পার্সোনালাইজ ট্রিটমেন্ট, ফিনান্সে ফ্রড ডিটেকশনে, অ্যালগরিদম ট্রেডিং, রিস্ক অ্যাসেসমেন্টে আসবে আমাদের এই মেশিন লার্নিংটা। রিটেল অ্যান্ড ই কমার্সে আসবে। রিকমেন্ডেশন সিস্টেম, কাস্টমার সেগমেন্টেশন, ইনভেন্টরি ম্যানেজমেন্টে আসবে। অটোনোমাস ভেহিকল, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সাইবার সিকিউরিটি, এই জিনিসগুলো আমার আসতেছে, তাই না? ইন্টারনেট অফ মেশিন লার্নিং এর মধ্যে এই জিনিসগুলো আমরা পড়তেছি। তো আমাদের সময় শেষ হয়ে গেছে, আর আমাদের স্লাইডও শেষ, আর আমাদের টপিকসও শেষ হয়ে গেল সিলেবাসের। তো আজকে আমাদের 13 নম্বর ক্লাসটা শেষ হলো। তো আপনারা এটা পড়বেন, আমি সবগুলো কিন্তু দিয়ে দিছি অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে। 1 থেকে 13 নম্বর ক্লাসের সব, এইটাও আমি অ্যাডভান্স দিয়ে দিছি। এই জিনিসগুলো আমরা পড়বো, পরে আমরা আমাদের নিজের মতো করে আবার তৈরি করে নিব। কোনটা আমরা বুঝতেছি না সেটা আমাকে অবশ্যই নক করবেন আপনারা, হোয়াটসঅ্যাপেও দিয়ে রাখতে পারেন কোশ্চিন। আর কোনো কিছু বুঝতেছেন না, আমরা আমাদের প্রিপারেশনটা নিয়ে নিই, নিলে আমরা পরীক্ষায় যদি বসি আমরা একবারই বা ইনশাল্লাহ পাস করার চেষ্টা করব। এইভাবেই আমরা পড়াশোনা নিজের প্রিপারেশনটা নিব। আর নেক্সট 2 ক্লাসে আমরা কোশ্চিন সলভ করব, কিছু অবজেক্টিভ বা মাল্টিপল চয়েস কোশ্চিন আমরা করব, তারপরে এসএ টাইপের কিছু কোশ্চিন আমরা দেখব, তাই না? কিভাবে অ্যান্সার করতে হবে, আমরা কি কোন কোন কোশ্চিন গুলো একটু পড়বো, এইটাতে আমরা একটু ফোকাস দিয়ে আগামী 2টা ক্লাস করে আমরা আমাদের এই সিলেবাসের বা আমরা কোর্সটা শেষ করবো ইনশাআল্লাহ। তো আপনাদের যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। তবে জানা রেখে আগামী 1 তারিখে নেক্সট যে ক্লাসটা আছে বৃহস্পতিবার, ওই দিন সম্ভবত মে ডে বন্ধ থাকবে। তো ওই দিন আমাদের ক্লাসটা আমরা নিব না। আমরা এরপরে ক্লাসটা নিব, একটা হচ্ছে যে নেক্সট
স্যাটারডেতে পড়বে আর তারপরে বৃহস্পতিবারে পড়বে আর কি, থার্সডেতে পড়বে। এই দুটো ক্লাস আছে, এই 2 দিনই কিন্তু আপনারা জয়েন করার চেষ্টা করবেন একটু, কারণ আমরা কোশ্চেন গুলো সলভ করবো আর কি, অনেক কোশ্চেন সলভ করবো। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে এর মধ্যে, আপনারা প্রিপারেশন নেন, এটা পড়েন, দেখেন, যদি কারো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কোশ্চেনটা করবেন। স্যার আমার একটা জানার ছিল হ্যাঁ, একটা শিওর, বিষয়। বলেন। আহ, স্যার কোর্স পড়া শেষ হয়ে যাওয়ার পরেও যদি আমাদের কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে কি আপনার হেল্প পেতে পারি? অবশ্যই, এটা তো আমি বললাম, কোর্স শেষ হয়ে যাক এবং আপনারা এই লেভেল থেকে যে কোনো লেভেলে যান, সুইচ করেন, আরো উপরের লেভেলে যান, যত যে কোনো সাবজেক্ট, এনি সাবজেক্ট, যে কোনো জি, প্রবলেম আমার সাথে শেয়ার করবেন। আই এম রেডি টু সলভ দ্য প্রবলেম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শুধুমাত্র আসসালামু আইসিটি আলাইকুম না, স্যার। এনি সাবজেক্ট। আমি আপনাদের আইসিটিটা দিচ্ছি কারণ অনেক অনেক টিচার অনেক সাবজেক্ট দিচ্ছে, তাই না? কিন্তু আমাকে জি যে কোনো সাবজেক্টের, এর মধ্যেই শুধু আইসিটি না, আপনার যে কোনো সাবজেক্ট নিয়ে আপনার যদি কোনো কোশ্চিন থাকে পড়তে বসে, হ্যাঁ আমি জানি আমরা পড়ে আসছি, তাই না? আমাদের সময় এত নেট ছিল না, আমার হাতে স্মার্টফোন ছিল না, ঠিক আছে? আমার একটা কি বলে, একটা ডেফিনিশন সার্চ এখন যদি আমি দিয়ে দিই, নেটে আমার চলে আসবে, কিন্তু আমরা এই সুযোগটা পাইনি, আমাদের হার্ড কপি পড়তে হয়েছে, তাই না? কালেকশন করতে হয়েছে, বিভিন্ন ফ্রেন্ডের কাছে গেছি, নীল খেতে গেছি, আমরা কালেকশন করে নিয়ে আসছি। রাত 10টা 12টা 1টার দিকে যদি আমাদের মনে কোনো কোশ্চিন আসছে, আমরা কাউকে ফোন দিতে পারিনি, জানতে পারিনি, কিন্তু আপনাদের কাছে আছে। আপনারা সেই সুযোগটা নেন, আপনারা সেই সুযোগটা নিয়ে নিজেকে প্রিপেয়ার করেন, খুব দ্রুত পাশ করে বের হয়ে যান, পড়াশোনা করেন, পরীক্ষায় অ্যাটেন্ড করেন, ফর্ম ফিল আপ করে পরীক্ষায় অ্যাটেন্ড করেন। কেন হবে না? অবশ্যই হবে। অনেকে বলে যে খুব কঠিন, আর কঠিন আমরাই বানাই, আমরাই এটাকে সিরিয়াসলি নিই না। দেখেন আপনারা কতজন এই কোর্সে অ্যাডমিশন নিচ্ছেন, মাত্র 12-13 জন আমরা এখানে ক্লাস করতেছি, বাট হোয়াই, কেন আমরা সিরিয়াস না? এটা কি আইসিবিবি তে আপনি বিনা পয়সায় আসছেন? না, আপনাকে বিনা পয়সাতে এনরোলমেন্ট দেয়নি, আপনি পয়সা দিচ্ছেন, আপনি পয়সা দিয়ে কোর্সটা করতেছেন। আপনার একটা একটা বছর চলে গেলে আপনাকে সাবস্ক্রিপশন দিতে হবে, যদি আপনি রেজিস্ট্রেশনটাকে বাঁচায় রাখতে চান, আপনি যদি আইসিবিবি স্টুডেন্ট থাকতে চান, তাহলে আপনার কস্টিং তো আছে, হিডেন কস্ট আছে না? আপনি শুধু পরীক্ষা দিবেন না, ফর্ম ফিল আপ করবেন না, আপনার কস্ট থেকে আপনি সেভ হয়ে গেলেন না, কিছু হিডেন কস্ট আছে, সবসময় মনে রাখতে হবে। 1 বছর চলে গেলে আপনার সাবস্ক্রিপশন ফি জমা হয়ে যাবে, পরবর্তীতে 2-3 বছর পরে পরীক্ষা দিতে যাবেন, যে স্যার আমি এখন পরীক্ষা দিতে আসছি, তখন বলবে যে আপনার 3 বছরের সাবস্ক্রিপশন আপনাকে দিতে হবে। এগুলো আমরা মাথায় রেখে, এগুলো তো কস্টিং, এগুলো আসবে। আর যদি কন্টিনিউ করতে না চান, দ্যাটস এনাফ, আমি পড়াশোনা করবো না, আইসিএমবি তে যাবো না, ড্রপ ইট। বাট আপনি যদি ধরি মাছ না ছুঁই পানি, আমি মাছ ধরবো কিন্তু পানি ছুবো না, এটা হবে না, আপনাকে পানিতে নামতেই হবে, পড়তেই হবে, বাট একটু সিরিয়াসলি। হ্যাঁ, অনেকেই অনেক রকমের প্রবলেম থাকে, ফ্যামিলি ইস্যু থাকে, অনেক রকমের প্রবলেম থাকে, বাট এর মধ্যে থেকে যেহেতু আপনারা আসছেন, এখানে একটা আশা নিয়ে আসছেন, তাই না? একটা এলিট সোসাইটিতে ঢোকার জন্য আসছেন, সেখানে আপনাদেরকে স্ট্রাগল করতেই হবে। সহজেই যে জিনিসটা অ্যাচিভ করা যায় সেটার মূল্য থাকে না। মনে রাখবেন, স্ট্রাগল করেই কিন্তু একটা জিনিসকে অ্যাচিভ করতে হয়, পড়তে হবে আপনাকে। হ্যাঁ, এই সাবজেক্টটা একটু রসকস বোধ নাই, এটা ইঞ্জিনিয়ারিং টাইপের সাবজেক্ট। এখন বলবেন যে এই ডাটা সায়েন্স পড়ে আমি কি করব, এই নেটওয়ার্ক পড়ে কি করব, কিন্তু আপনি যখন এটা কোয়ালিফাইড হবেন, আপনি যেই যেই চেয়ারে বসে আপনি রেসপন্সিবিলিটিস নেবেন, আপনাকে এগুলা জানতে হবে, আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। ডিসিশন মেকিং, স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং আপনার অন কি বলে অনগোয়িং থাকতে হবে, আপনার বিজনেসটাকে সাস্টেনেবল করতে হবে, আপনার বিজনেসটাকে এফিসিয়েন্টলি রান করাইতে হবে, এই জন্য আপনাকে এগুলো জানতে হবে। এই কাজগুলো তো আপনি করবেন না, বাট আপনাকে জানতে হবে। আপনি যেন সুপারভাইজ করতে পারেন, আপনি যেন মনিটর করতে পারেন, আপনি যেন কন্ট্রোল করতে পারেন, আপনি যেন প্ল্যানিং করতে পারেন, আপনি ডিসিশন মেকিং করতে পারেন। সিএমএ দের উপরে অনেক রেসপন্সিবিলিটিস একটা অর্গানাইজেশনকে মানে অনেক দূরে নিয়ে যেতে পারে, অনেক উপরে নিয়ে যেতে পারে, এই ক্যাপাবিলিটিস আছে, এই ক্যাপাবিলিটি আইসিএবি শিখায় দেয়, আইসিএবির সিলেবাস শিখায় দেয়। আপনারা শুধু পড়েন, গোত্র করেন, সিরিয়াস হন। আপনারা বিজনেস লেভেলে পড়ে আছেন, অনেকেই আবার নলেজ লেভেলে, বিজনেস লেভেলে আসি, অনেকে আবার দুই একটা লেভেলে চলে গেছি আমরা উপরে, কিন্তু কন্টিনিউ করেন, অপরচুনিটি আছে, অনেক অপরচুনিটি আছে। আমি বললাম তো, আমি আমি কমিটমেন্ট দিচ্ছি আপনাদেরকে, আপনারা যে কোনো টপিকস, যে কোনো সাবজেক্টের যে কোনো জিনিস নিয়ে যদি প্রবলেম পড়ে না, আমাকে নক করেন অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, বড় ভাই হিসেবে, নট এ টিচার, নট এ টিচার। যখন এখান থেকে বের হয়ে যাব হোয়াটসঅ্যাপ গ্রুপে, আই এম এ ফ্রেন্ড অফ ইউ অল,
ফ্রেন্ড হিসেবে আমাকে স্যার প্লিজ হোয়াটসঅ্যাপ মেসেজ গ্রুপে করবেন। আমি অ্যাড নেই স্যার। আর এটা তো স্যার ওই হোয়াটসঅ্যাপ যে গ্রুপে আমি add নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাডমিনে আছে তাদেরকে একটু বলতে হবে। নাম্বার মেসেজ করে দিয়েছি স্যার। আচ্ছা, আমি নাম্বারটা মেসেজ করে দিব। যারা নাই, আপনারা ওই কমিউনিটি থেকেও তো আসতে পারেন, আমি তো দেখি অনেকেই কমিউনিটি থেকেও জয়েন করে আইসিটি তে। আপনি কোন কমিউনিটি, এই আইসিবি যে 25 এর যে ইয়াটা ব্যাচটা, এই গ্রুপে আছেন না? এই গ্রুপে থাকলে তো আপনি নিজেই অ্যাড হয়ে আসতে পারেন। না স্যার হলে আমাদের, দিয়েছি স্যার। হ্যাঁ আপনি দেখেন, যোগাযোগ করেন, পেয়ে যাবেন, থ্যাংক পেয়ে ইউ স্যার। যাবেন। স্যার আমার তো মেসেজ দিয়েছি স্যার আপনাকে নাম্বার, স্যার কাইন্ডলি। সরি। স্যার মেসেজ চ্যাটে স্যার দিয়েছি স্যার, আমার নাম্বার দিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আমি ওটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। এই যে লাস্টে 749, এটা? জি ইয়েস স্যার। আচ্ছা, 0179, নাম কি যেন আপনার? স্যার আমার নাম মুকাম্মেল। মুকাম্মেল। ঠিক আছে, আমি এটা বলে দিব যে এটা যেন আপনাকে অ্যাড করে দেয় আর কি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা পড়বেন, পড়ে যে কোনো কোশ্চিন আপনারা নোট করে রাখবেন, সাথে সাথেই আমাকে ফোন দিতে পারেন, অথবা আমি সবসময় বলছি যে আমি যদি কোনো মিটিং এ থাকি, কোনো বিজি থাকি, আমি ওই মুহূর্তে হয়তো আপনার ফোন পিক করতে পারলাম না, বা ওই মুহূর্তে আমি দিতে পারলাম না, বাট আমি পরবর্তীতে অবশ্যই সেটা রিপ্লাই দিব। এটুকু কমিটমেন্ট আমি করতেছি আপনাদের সাথে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আগামী দুটা ক্লাস কেউ মিস করার ইয়ে করবেন না। আগামী ক্লাস দুটো মিস মিস করবেন না আপনারা, কারণ ওখানে আমরা কোশ্চিন প্যাটার্ন বা মাল্টিপল চয়েস কোশ্চিন নিয়ে কথাবার্তা বলবো, যেখানে 10টা কোশ্চিন থাকবে, 10 নম্বর আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি বলতেছি না যে ওই কোশ্চিন গুলো আসবে, আমি প্যাটার্নটা দেখাই দিব আর কি, কিভাবে পড়তে হবে, হাউ টু মেক ইউর প্রিপারেশন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা, আমরা সবাই জয়েন করবো, এবং যারা আপনার পরিচিত আছে সবাইকে বলবেন একটু জয়েন করতে লাস্ট 2 ক্লাসে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।